কারা হুম হুম আদালতকে তাদের এই প্লি শোনাতে পারবেন, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি এবং উচ্চ আদালতকে যদি কিছু শোনাতে হয় তাহলে কারো নামে মামলা থাকলে তাকে আত্মসমর্পণ করতে হয়, হুম তারপরে আদালতে আপনি বলতে পারবেন। আর যদি কারো নামে মামলা না থাকে, হুম কেউ যদি আওয়ামী লীগের হয়ে উচ্চ আদালতে যান, তাহলে কে যাবেন কারা যাবেন এটা আওয়ামী লীগকে ঠিক করতে হবে। আওয়ামী লীগ তো দাবি করে যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং নিশ্চয়ই তাদের সেই দাবির পেছনে কিছু যুক্তি রয়েছে। যদি তাই থেকে তাহলে তাই থেকে থাকে, এই যুক্তি থাকে এবং তারা এই অন্যতম বড় দল হয়ে থাকেন, তাহলে এই বড় দলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সমর্থকদের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যক্তি আছেন যদি যিনি আদালতে গিয়ে এটা নিয়ে কথা বলতে পারেন। আমরা অপেক্ষা করবো যে আওয়ামী লীগ কি করে সেটা দেখার জন্য। তবে জি আওয়ামী লীগ খুবই আনপ্রেডিক্টেবল। কে ভেবেছিল যে আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠবে, কিংবা কে ভেবেছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দেবেন, এটা তো কেউ ভাবে নাই। আওয়ামী লীগ খুবই আনপ্রেডিক্টেবল একটি দলে পরিণত হয়েছে। এবং আওয়ামী লীগ যে কি করতে পারে আমার ধারণা যে আওয়ামী লীগের লোকজন এটা ভালো করে এখন বলতে পারেন না। আমি হতাশ এই কারণে হুম যে একটি বৃহৎ সংগঠন হুম কেবলমাত্র নেতৃত্বের ত্রুটিজনিত কারণে অথবা সব বৃহৎ সমর্থকদের লোভ এবং লালসাজনিত কারণে যে এই পরিস্থিতিতে চলে আসতে পারে, এটা একটা উদাহরণ, এটা একটা একাডেমিক কেস হয়ে থাকবে। কেননা এত বড় দল শুধুমাত্র যে ব্যাংক লুট করা, মানুষের টাকা পয়সা চুরি করা, মানুষকে অহেতুক নির্যাতন বা নিবর্তনের মধ্যে নিয়ে যাওয়া, হুম এগুলোর ভিতর দিয়ে এত বড় একটা দল তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এইটা আমার ধারণা যে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ কি করতে পারে এই সিদ্ধান্তের বিপরীতে এই চিন্তা করার চেয়ে বরং আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজেকে নিয়ে কি করতে পারে, তারা নিজেদের নিয়ে কি করবেন, এই সিদ্ধান্তটা তাদের নেওয়া উচিত দ্রুত। সে সময় নির্বাচনগুলোও তো আসলে বিতর্কিত ছিল। নির্বাচন বিতর্কিত ছিল, কিন্তু একটা বিতর্কিত নির্বাচনও সব বিতর্কিত লোক নির্বাচিত হয় না। আহ, যদি একটা ঠিক মতো নির্বাচন হতো তাহলে হয়তো সেখানে আওয়ামী লীগের কিছু নেতা নির্বাচিত হতেন, কারণ তাদের এলাকা ভিত্তিক নেতা কি নেই যারা জনপ্রিয় ছিলেন। কিন্তু হুম আওয়ামী লীগ সে ঝুঁকিটাই নিতে চায় নাই। এই জন্য নিতে চায় নাই যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে জনপ্রিয়তা সংক্রান্ত নিরাপত্তাহীনতা ছিল। তারা বিশ্বাস করতে পারতেন না যে তারা নির্বাচন করলে পরে নির্বাচনে জিতবেন, তা না হলে নির্বাচনে তারা হাত দিবেন কেন। এবং ওই জায়গাতেই নির্বাচন বিতর্কিত হয়েছে। তারা যদি নির্বাচনটিকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতেন, তারা যদি বিরোধীদেরকে পূর্ণ শক্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতেন এবং তারপরে হারিয়ে দিতেন, তাহলে কিন্তু প্রশ্ন উঠতো না। অথবা তারা নিজেরাও রাইট যদি হারতেন তাহলেও প্রশ্ন উঠতো না। ব্যাপারটা দাঁড়িয়েছে এইরকম যে আপনি পাঞ্জা লড়াই করবেন, কিন্তু হাতবিহীন কারোর সঙ্গে আপনি পাঞ্জা লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। যাদের হাত আছে সবাইকে বিতাড়িত করে দিয়ে হাত নেই এমন লোকের সাথে পাঞ্জা লড়াই করে আপনি বলবেন লড়াই তো হয়েছে। ঠিক একইভাবে আওয়ামী লীগ যে নির্বাচনগুলি করেছে, নির্বাচনের প্রক্রিয়াগত ঝামেলা ছিল না, কিন্তু যেটা ছিল নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বীদেরকে আসতেই দিত না, প্রতিদ্বন্দ্বীদেরকে নির্যাতন করত, প্রতিদ্বন্দ্বীদের নেতা কর্মীদেরকে বন্দি করে ফেলতো। তারা এমন একটা অবস্থা তৈরি করতো যে আপনি খেলা হচ্ছে কিন্তু সেই খেলায় আসল খেলোয়াড়রা খেলছে না। এরকম একটা অবস্থা তৈরি করে তারা নির্বাচনকে আসলে প্রাতিষ্ঠানিক ভাবে ধ্বংস করেছিল, যেটা জি খুবই অন্যায় করেছিল তারা। মানে সব মিলিয়েই আসলে বলা যায় যে আজকের এই পরিস্থিতি। আমি একটু সিদ্দিকুর রহমান খান আবারও আপনার কাছে আসতে চাই যে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ যে হাদি হত্যার ২ আসামিকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। আবারও শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। আ এই ২ আসামিকে তো ফেরত দেবে ভারত কিংবা তাদের সম্মতি জানিয়েছে। কিন্তু শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালের বিষয়টি কিভাবে দেখছেন আসলে? দেখুন, ভারতের আমাদের পররাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারা এখন রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার থেকে তারা হুম, ভারতে আছেন এবং ভারতে আজকে তারা পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় যে মানে পররাষ্ট্রমন্ত্রী আছেন তার সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। ভারতের জ্বালানি মন্ত্রীর সাথে তারা আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর একটা চিঠি বিজেপির সভাপতির কাছে আজকে প্রতিনিধির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। আমরা অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময়ে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কের যে মাত্রাটা তলানির মাত্রাতে যেখানে গিয়েছিল সেখান থেকে সম্পর্ক উন্নয়নের জন্য এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সফরে নিশ্চয়ই। আমাদের যে প্রত্যাবর্তন বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটি আছে সেই চুক্তির আওতায় হাদি হত্যা এটাও আমাদের অত্যন্ত চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড এবং এই হত্যার ২ জন আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে এবং এই হাদির হত্যাকাণ্ডকে বিচার নিশ্চিত করার জন্য সরকারের উপর একটা চাপ, বড় রকমের চাপ আছে। তো
তো এই দুইজন হত্যাকারীকে গ্রেপ্তারকৃত অভিযুক্তকে ভারত সরকার বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের জন্য তারা রাজি হয়েছেন এবং করবেন, সেটা একটা ইতিবাচক দিক। এবং ভারতের সাথে আমাদের এই সময়ের যে সম্পর্কের যে অবনতি, সেই সম্পর্কের অবনতির একটা হলো বিগত আওয়ামী সরকারকে ভারতের একেবারে আনকন্ডিশনাল সাপোর্ট, এবং তাদেরকে আমরা বলবো যে এই যে স্বৈরাচারী হওয়ার ব্যাপারে ভারতের যে তাদের সমর্থন, অব্যাহত সমর্থন, ফলে ভারতের প্রতি মানুষের যে একটা ক্ষোভের জায়গা আছে, এবং সেই জায়গাটা এখন এসে দাঁড়িয়েছে যে আমাদের পতিত প্রধানমন্ত্রী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী, যারা ইতিমধ্যেই ভারতে আশ্রয় নিয়ে আছেন, ভারতের আশ্রয়ে আছেন, এবং যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ইতিমধ্যেই ঘোষিত হয়েছে মামলায়, এবং আরো মামলা চলমান আছে তাদের দেশে প্রত্যার্পণের ব্যাপারে। তো ভারতের কাছে এই সিদ্ধান্ত মানে পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজকে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জ্ঞাপন করেছেন। তবে আমার কাছে বিষয়টা মনে হয়েছে যে হাদি হত্যাকারীদের বা হত্যার জন্য অভিযুক্তদেরকে যেভাবে মানে তারা প্রত্যার্পণ করছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে, এইটা বিষয়টা ভারত এত সহজে নিবে না। আমাদের আরো অনেকগুলো অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, সেইগুলোর ব্যাপারে হয়তো ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে ভিসা যে আমাদের নিয়ে যে জটিলতাটা ছিল, এটা অলরেডি আজকে পররাষ্ট্রমন্ত্রী তাদের বলা হয়েছে যে এটা শিগগিরই দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণের ব্যাপারটি বা স্বাভাবিকীকরণের ব্যাপারটি, এটা তারা ভারতের পক্ষ থেকে এটি উদ্যোগ নেওয়া হবে। কিন্তু শেখ হাসিনা এবং যে আপনি তার মানে বলছেন যে অনেক বিষয় আসলে ইতিবাচক পরিবর্তন হতে পারে দুই দেশের মধ্যে, কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান ওই কামালকে বিষয়টা নিয়ে খুব বেশি প্রত্যার্পণের বিষয়টি আশাবাদী হওয়ার আসলে মতো অবস্থানে আমরা আছি বলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না, অন্তত পক্ষে। জি, জি, নিশ্চয়ই। আমি একটু আবারও আব্দুল নত্তুর স্যার আপনার কাছে একটু আসতে চাই। আমি একটু জানতে চাই যে মানে হাদি হত্যার ২ আসামিকে ভারত আসলে ফেরত দিতে সম্মত হয়েছে। সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে কেন হলো না? মানে সেই সময় আসলে এই খবরটাই প্রকাশ পেল না। এটা ইন্টারিম গভর্নমেন্ট বলতে পারবেন। ইন্টারিম গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি উপদেষ্টা। বলতে পারবেন। এবং ওই সময় যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনিও হয়তো এটা বলতে পারবেন কেন হলো না। তবে ইন্টারিম সরকারের সময় তো আসলে কোনো কিছুই হয় নাই। আমরা শুনেছিলাম যে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার হয়েছে, যেটা সত্য, আমরা দেখতে পাই পাচার হয়েছে। আমরা বিশিষ্ট তথাকথিত বিশিষ্ট ব্যবসায়ীদেরকে দেখেছি, তারা আহ, রাজপ্রাসাদ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বিদেশে পড়ছেন না। কিন্তু কই তাদের কাউকে তো আমরা ফেরত আনার জন্য কোনো তৎপরতা দেখি নাই। অথবা আহ, একজন স্বীকৃত অপরাধী যিনি ভারতেই তার দোষ স্বীকার করেছেন, হুম, বাংলাদেশ থেকে টাকা পয়সা চুরি করে নাম বদল করে এমনকি মুসলিম সেজে তিনি সেখানে পালিয়েছিলেন, পিকে হালদার। হুম, হুম। পিকে হালদারকে ফেরত আনার ব্যাপারেও তো অন্তর্বর্তী সরকার কোনো চেষ্টা করেন নাই। না তারা জনগণের লুটপাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন, না তারা হাদি হত্যার আসামিদেরকে তারা চেয়েছিলেন। তারা ব্যস্তই ছিলেন শুধুমাত্র শেখ হাসিনা আর ওই আসাদুজ্জামান খান কামালকে তারা কয়েকবার ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন। মানে যেখানে সবচেয়ে বেশি জটিলতা সেটাকে নিয়ে তারা দায় সারা অনুরোধ করেছেন, আর যেগুলোকে সহজেই ফেরত আনা সম্ভব ছিল সেইগুলিকে তারা চেষ্টাই করেন না। অন্তর্বর্তী সরকারের বহু কুকাজ রয়েছে। আমার কেন জানি মনে হয় যে অন্তর্বর্তী সরকারকে যে আমরা আহ এক ধরনের ক্লিন চিট দিয়ে দিচ্ছি, আমরা যে তাদেরকে বিনা প্রশ্নে ছেড়ে দিচ্ছি, আমার মনে হয় এটা ঠিক না। অন্তত তাদের কাজকর্মের ব্যাখ্যা তাদের দেওয়া উচিত। তারা বলেছেন না জনগণের কাছে রাজনীতিবিদদেরকে জবাবদিহি করতে হবে, তারা বলেছেন জবাবদিহিতার সংস্কৃতি তারা তৈরি করবেন, তারা বলেছেন ক্ষমতাকে তারা নিয়ন্ত্রণ করবেন, তারা বলেছেন ক্ষমতার ভারসাম্য আনবেন। এই সমস্ত যেসব কথা তারা বলেছিলেন, সেই কথার কতটুকু তারা নিজেরা করেছেন, এই প্রশ্নের জবাব তাদের দেওয়া উচিত। তারা এখন বিভিন্ন জায়গাতে এই এসে সাক্ষাৎকার দেন, নানান ধরনের কথাবার্তা বলেন, এক উপদেষ্টা আরেক উপদেষ্টা বদনাম করেন। অথচ যখন তারা ওইখানে ছিলেন তাদের ওইটুকু নৈতিক বল কেন ছিল না যে যদি আহ, আদর্শ ভিত্তিক বা অবস্থান ভিত্তিক সততা রক্ষা করা না যায় তারা পদত্যাগ করতে পারেন নাই কেন? তারা যে বড় বড় কথা বলেন যে অমুকে কেন আপোস করেছে, তমুকে কেন দোষর হয়েছে, মানুষ জানের ভয়ে অনেক সময় আওয়ামী লীগ সরকারের বহু কুকাজ মেনে নিয়ে চুপ করে থেকেছে। জি, সেই নিশ্চয়ই। কারণে জুতা পিটা করা হয়েছে বহু মানুষকে। অথচ তারা যে ওইখানে বসে থেকে আহ, বহু অন্যায় কাজকে চুপচাপ মেনে নিয়ে এখন বেরোয় এসে বলছেন আমার কথা শুনে নাই কিচেন। ক্রিকেটের মতো একটা গুরুত্বপূর্ণ ক্রীড়া, যেটি বাংলাদেশের জন্য একটা বড় পরিচয়ের সূত্র হিসাবে কাজ করেছিল, সেইখানে যদি বিতর্কটা এড়ানো যেত খুব ভালো হতো। একটা অ্যাডহক কমিটি হয়েছে তামিমের নেতৃত্বে,
এবং সেখানে দুই মন্ত্রীর সন্তানের অন্তর্ভুক্তি এবং একজনের স্ত্রীর অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে একটা নতুন করে বিতর্ক এখানে তৈরি হয়েছে। এই বিতর্ক গুলো যদি না হতো তাহলে এটা আমাদের কাছে অনেক সুখকর মনে হতো, কিন্তু এই বিতর্কটাও আমাদের এড়ানো সম্ভব হলো না। হুম। এবং এইটি যেটি বলেছেন যে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিতর্ককে এটাকে কেন্দ্র করে আপনার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক গণমাধ্যম কিন্তু এটা বড় রকমের একটা আচ্ছা, বিতর্ক বিতর্কটা কি শুধু এই চলেছে, রাজনৈতিক পক্ষে বিপক্ষে ব্যক্তিত্বদের কারণেই? সাহিত্য থাকা। ব্যাপারটা এমনও তো হতে পারে যে তারা সবাই যোগ্য, সে কারণেই আসলে এটা হয়েছে? যেটা হয় কি, মানে আমি এটা নিঃসন্দেহে আমি বলতে চাচ্ছি যে যারা এর সাথে যুক্ত হয়েছেন তাদের কোনো না যোগ্যতার মাপকাঠিতে তাদেরকে নেওয়া হয়েছে। হুম, কিন্তু বাংলাদেশে আমাদের যে বাস্তবতাটা তৈরি হয় হুম, যখন রাজনীতিতে এবং যারা প্রভাবশালীদেরকে অন্তর্ভুক্তি যখন ঘটে যায় এবং পেশাদাররা যদি সেইখানে না থাকেন তাহলে এই বিতর্কটা আরো বড় আকারে ধারণ করে। আমি জি, অবশ্যই বলতে চাই যারা যুক্ত হয়েছেন তাদের যোগ্যতা নিয়ে আমি হয়তো প্রশ্ন উত্থাপন করছি না, কিন্তু বিষয়টা মানুষ কিভাবে গ্রহণ করছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাইট, তো রাইট। যারা এর সাথে সংশ্লিষ্ট থাকেন এই ব্যাপারে তাদের কাছ থেকে সতর্ক আচরণ এটা আমাদের কাম্য। এবং ক্রিকেটের মতো একটা বিষয় যেটি আমাদের বাংলাদেশ কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে আমাদের যে প্রত্যাশার জায়গাটায় বাংলাদেশ নিয়ে গিয়েছিল ক্রিকেটকে কেন্দ্র করে, এই ক্রিকেটকে কেন্দ্র করে কিছু অপরাজনীতি, কিছু অপতৎপরতা ইত্যাদির কারণে কিন্তু ক্রিকেটের সেই অবস্থানটা আমাদের ধরে রাখা সম্ভব হয়নি। তো ফলে যে অ্যাডহক কমিটিটি হয়েছে সেই অ্যাডহক কমিটিকে কেন্দ্র করে একটা বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। একটা বিতর্ক তৈরি হয়েছে যে বিতর্কটা আমাদের কাছে যদি এড়ানো যেত তাহলে এটা ক্রিকেটের জন্য যেরকম ভালো হতো, সরকারের জন্য হয়তো বিব্রতকর হতো না। এবং আমরা যারা মানে সাধারণ মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসি তাদের কাছেও বিষয়টা সুখকরই মনে হতো। জি, ফলে যেভাবে নিশ্চয়ই আমরা আপনার কথা বিবেচনা আসলে করি জানতে না কেন, পারলাম পুরো বিষয়টা। আপনার মন্তব্য আসলে আমি পুরো শুধু বিষয়টাতে চলে এসেছে। আমি একটু আব্দুল নূর তুষার আপনার কাছেও আমি আসতে চাই একই বিষয় নিয়ে। আজকে হাসনাত আব্দুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এটি নিয়ে আসলে সংসদে কথা মানে বাকবিতণ্ডাও হয়েছে আসলে। পারস্পরিক বক্তব্য দিয়েছেন ২ জন। আপনার মন্তব্য আসলে কি? কি বলবেন আসলে এই কমিটি নিয়ে? হাসান আব্দুল্লাহর একজন রাজনৈতিক মিত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং তারপরে আসিফ নজরুল, দুইজন আসিফকে অন্তর্বর্তী সরকার ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। তো বাপের দোয়া যদি উনি বলে থাকেন আমি সেটা নিয়ে প্রতিবাদ করব না, কিন্তু ভাইয়ের দোয়া ক্রিকেট বোর্ড যে বানিয়েছিলেন তারা, এবং ভাই ভাই ক্রিকেট বোর্ড এবং ভাই ভাইরা ক্রিকেট বোর্ডকে হাত ঢুকিয়ে দিয়ে এবার অবশ্যই জায়গা আছে। যে পদ্ধতিতে অ্যাডহক কমিটি তৈরি হুম, করা হুম, হুম, হয়েছে সেটা হুম। নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু এই সমালোচনা করার অধিকার হাসান আব্দুল্লাহ কিংবা এনসিপি কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ রাখেন না। কারণ এই যে রাস্তা, এই রাস্তাটা ঠিক করার দায়িত্ব ছিল তাদের, বরং তারা এই রাস্তাটাকে খুঁড়ে এটাকে আরো চলাচলের অযোগ্য করে রেখে তারপরে চলে গিয়েছিলেন। আর তামিম ইকবালের যোগ্যতা অযোগ্যতার বিষয়টি কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হতে হবে, কারণ এটা একটা অ্যাডহক কমিটি। হ্যাঁ, অ্যাডহক কমিটি তো আর এটা চলবে না, একটা নির্বাচন হবে, সেই রাইট। নির্বাচনে তামিম ইকবাল যদি ঠিকমতো নির্বাচন করেন এবং নির্বাচনে জিতে আসেন তাহলে তো কোনো আপত্তি থাকবে না। আর ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টা কিন্তু অনেকদিন থেকে আন্দোলন করছেন ক্রিকেটাররা, এবং তামিম ইকবাল তো এই খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে এসেই আবার সভাপতি হয়েছেন। ফলে তিনি যেই কাজটা করেছেন এটা অস্বাভাবিক কিছু না। ক্রিকেটাররা বহুদিন থেকে বেতন বাড়ানো, হুম, হুম। আরো বেশি ক্রিকেটারদেরকে বেতনে যুক্ত করা, তারপরে আমাদের যে লোকাল ক্রিকেট সেটাকে স্ট্রেংথেন করা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। তবে আহ, এটা ঠিক যে অনেক বেশি আহ, পারিবারিক সদস্যরা একসঙ্গে নিয়োগ পেয়ে যাওয়ায় সমালোচনার সুযোগটা আসলে যারা নিয়োগ দিয়েছেন তারাই করে দিয়েছেন। এই পারিবারিক সদস্যদের বাইরেও তো ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ ছিলেন, আর ক্লাব ভিত্তিক যে ক্রিকেট সেই ক্রিকেটে যারা কাজ করেন সেখানেও ক্লাবের সাথে সংশ্লিষ্ট পরিবারের বাইরেও তো লোকজন আছেন। ফলে এই জায়গাতে এইভাবে হয়ে যাওয়াতে মনে হয়েছে যে তারা হয়তো এক ধরনের পারিবারিক প্রভাব খাটিয়েছেন। বিষয়টা যদি সত্য নাও হয়ে থাকে এই লিস্টটা দেখলে যে কোনো মানুষের মনে এই প্রশ্নটাই আসবে। তাই সমালোচনার সুযোগ এড়ানো যেতে পারতো, কারণ একটা অ্যাডহক কমিটি, এইখানেই নিয়োগ নিয়ে নিতে হবে এমন তো কোনো কথা নাই। তারা নির্বাচন করে চলে আসতেন এবং নির্বাচনে বিজয়ী হয়ে আসলে এই প্রশ্নটা উঠতো না। তবে আমি কয়েকটা প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহকে দিতে বলবো, যদিও সে এমপি হয়ে গেছে। এমপিদেরকে এই প্রশ্ন করতে গেলে সংসদে যেতে হয় কিনা জানি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে সাকিব আল হাসানকে খেলতে দেই নাই আমি, এই কথাটা যে বলেছিলেন, এইটা এখতিয়ার কি তার ছিল? উনি কাকে খেলতে দিবেন না দিবেন এটা কি তার এখতিয়ার ক্রীড়ামন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে? এটা তো বোর্ড ঠিক করবে টিমে কে থাকবে থাকবে না, সিলেকশন
কমিটি তারা ঠিক করবে। উনি কে বলার যে সে খেলতে পারবে কি পারবে না? তারপরে দ্বিতীয় যে কাণ্ডটা করেছিলেন, ওই যে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে বুলবুলকে এনে সভাপতি করেছেন, আবার ফারুককে আবার ওই একই বোর্ড থেকে সরিয়ে দিয়ে তাকে আবার সহসভাপতি করেছেন এবং সেখানে যে প্রভাব খাটিয়েছেন সেটা তিনি কেন করেছিলেন? তারপরে আরো একটা কাজ তিনি করেছিলেন। তিনি তার কোন একটি জায়গায় বলেছেন তামিম ইকবালের সাথে একটা নেগোসিয়েশনে তিনি উপস্থিত ছিলেন। উনি কি কারণে নেগোশিয়েট করবেন? এখানে নেগোশিয়েট করার কি আছে? ক্রিকেট বোর্ড কিভাবে নির্বাচিত হবে এটার তো নীতিমালা আছে। সেই নীতিমালার অধীনে হবে। এগুলি আসিফ করেছিলেন কেন? মানে ক্রিকেট বোর্ডকে কেউ বলেছে বাপের দোয়া, কিন্তু ক্রিকেট বোর্ডকে নিজের বাপের সম্পত্তি মনে করার মধ্যে কোনো অসুবিধা নাই। উনি তো ক্রিকেট বোর্ডকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিলেন। আরেকটা প্রশ্ন আমার আছে, এটা বলে শেষ করি। সেটি হচ্ছে যে এই যে আজকে ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এইখানে আহ, বলার চেষ্টা করা হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাব ফেলা হয়েছে এবং রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে। ক্রিকেটে খেলতে গেল না বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না? এই সিদ্ধান্ত কি বোর্ড নিয়েছিল? রাইট। এই সিদ্ধান্ত কারা নিয়েছিল? তো এগুলা করার সময় খেয়াল থাকে না? জি। এখন হঠাৎ উনি রাজনীতি দেখতে পাচ্ছেন, এখন কে গিয়ে বিদেশে গিয়ে মিটিং করে রাজনৈতিক হস্তক্ষেপের এই যে অভিযোগ সেটা দূর করার চেষ্টা করবেন, ফেসবুকে ফাটাস ফাটাস